স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে মিসাদিয়া লাবনী। দর্শক, রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে অর্থ বিল 2026-27 বিশ্লেষণ নিয়ে কথা বলছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাজার হাজার ট্যাক্স পেয়ার মা বোনেরা যাদের সঞ্চয়পত্রের ইনকাম ছাড়া অন্য কোনো ইনকাম নেই, তারা কিছু টাকা হলো ফেরত পাবেন অটোমেটেড পদ্ধতিতে। আর জাফর যেটা বলেছে যে রিটার্ন সাবমিশনের সময় যখন ওনার রিফান্ড ক্রিয়েট হবে তখন উনি ব্যাংক ইনফরমেশন দিবে। আমি আরেক ধাপ আগাতে চাই, ওনার রিফান্ড হোক না হোক ব্যাংক ইনফরমেশন আমরা শুরুতেই বলে দেবো। আপনার যদি ট্যাক্স রিফান্ড হয় আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট নেবেন, এটা শুরুতেই। অর্থাৎ উনি ব্যাংক ইনফরমেশনটা ওনার যেই অটো ট্রান্সফার হওয়ার জন্য যা যা লাগে, ওনার 13 ডিজিট ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, তারপরে ওনার কি বলে যে রাউটিং নাম্বার, এইগুলো ওনার থেকে আমরা আগেই নিয়ে নেব। এটা দুইটা কনফিডেন্স ওনাকে দিবে, ও সরকার আমাকে ফেরত দিবে। এটা কিন্তু পাক না পাক প্রথমে একটা ফিল হবে যে আমার ট্যাক্স রিফান্ডটা কোন অ্যাকাউন্টে যাবে সরকার জিজ্ঞেস করতেছে, তার মানে সরকারের কিন্তু রিফান্ড দেওয়ার একটা আগ্রহ আছে। তো এটা যদি আমরা তৈরি করতে পারি, আমার ধারণা যে আমরা যথেষ্ট ভালো পাবো। আর যেই কথাটা বারবার বলা হচ্ছে যে ট্যাক্সটা কিভাবে বাড়বে, ট্যাক্সটা বাড়বে যেটা বললাম, আমাদের প্রচুর ট্যাক্স পেয়ার থেকে, এটা ভ্যাট পেয়ার থেকে আমরা দেখেছি, এখন যেহেতু অনলাইনে হয়েছে আমরা দেখেছি যে আসলে আমাদের যদি তাদেরকে প্রপারলি তদারকি করা যায় তাহলে অনেক ট্যাক্স পেয়ার আছেন যারা যা ট্যাক্স দেওয়ার কথা দিচ্ছে না। অসংখ্য ভ্যাট পেয়ার আছে যারা জিরো রিটার্ন দিচ্ছে। তো এটা তো হওয়ার কথা না, ওনার তো কিছু না কিছু বিক্রি হয়, উনি জিরো কেমনে দেয়। এইগুলো যদি আমরা প্রপারলি মনিটর করতে পারি। ইনকাম ট্যাক্সও একই ঘটনা, অসংখ্য মানুষ রিটার্ন দেয় না, আর যারা দেয় তাদের মধ্যেও নানা রকমের ঘাটতি আছে। বাড়ি ভাড়ার কথাও যেটা বললাম, আমরা যদি এটাকে বেঞ্চমার্কিং করে করতে পারি। আরেকটা কাজ করবো আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যে আমরা ওই যে বললাম কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার সব জায়গাতেই আছে। তো ওনার মার্কেটের এত পার্সেন্ট তার শেয়ার, উনি এত টাকা ট্যাক্স দেয়, আপনার এত পার্সেন্ট শেয়ার, আপনার তো এত কাছাকাছি দেওয়ার কথা, কেন দিচ্ছেন না? এই কারণে আমরা ভ্যাটের জুরিডিকশন এবং ট্যাক্সের জুরিডিকশন নিয়ে বড় কাজ করব। আমাদের প্রত্যেকটা সেক্টর ওয়াইজ জুরিডিকশন হবে, অর্থাৎ যেই জন কাজ করবে সে পুরো সেক্টরটা নিয়ে কাজ করবে। ফলে তার অফিসাররা এবং সেই কমিশনার, এডিশনাল কমিশনার, তারা কিন্তু কম্পেয়ার করতে পারবে যে এই সেক্টরে সবচেয়ে বড় তো উনি, ওনার ট্যাক্স কম কেন। দর্শক, অর্থ বিল 2026-27 বিশ্লেষণ নিয়ে কথা বলছিলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সংকট মেটাতে ইসলামী ব্যাংককে 2,500 কোটি টাকা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চরম তারল্য সংকটের মুখে ব্যাংকটি শাটডাউন হয়ে আছে প্রায় প্রতিটি বুথ। শাখায় গেলেও মিলছে না 10,000 টাকার বেশি। এমন বাস্তবতায় সংকট নিরসন এবং আমানতকারীদের আস্থার সুরক্ষায় এই সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক। অনেকটা ব্রাঞ্চে ঘুরছি, আমি কোনো টাকা পাইতেছি না। আমার বাবা ভর্তি আছে আইসিইউতে। বাবা হাসপাতালের আইসিইউতে, আর বাইরে টাকার জন্য দৌড়ঝাঁপ ছেলের। নিজের জমানো টাকাই তুলতে পারছে না ব্যাংকের বুথ কিংবা শাখা থেকে। পল্টন কাকরাইল ঘুরে এবার আর ইসলামী ব্যাংক নয়, মতিঝিলে এসে টাকা তুললেন অন্য ব্যাংকের কার্ড দিয়ে। ইসলাম ব্যাংকের কার্ড দিয়ে টাকা দেয় না কেন? এমন দুরবস্থা শুধু এই গ্রাহকের নয়, মাত্র 20,000 টাকার চেক নিয়ে এসেও খালি হাতে ফিরে যাচ্ছেন অনেকেই। তাই তো ব্যাংকে এসে ক্ষোভে ফেটে পড়ছে কেউ কেউ। লক্ষ টাকার জন্য আসছি, বলছে 10,000 টাকা দিব, টিকিটের টাকা পেমেন্ট করবো। এখন এভাবে বললে আমরা কি করবো? গত 2 দিন ধরে শুক্রবার শনিবার গোটা উত্তরা মতিঝিলের একটা এটিএমেও টাকা পাইনি। অল্প কয়টা টাকা। এখন আমি উত্তরায় গেছি বলে অনলাইন সব বন্ধ। এটা আমার পরিবারের মনে করেন খরচের টাকা, আমি ওটা দিয়ে বাজার করব, কিন্তু যদি বাজার করার টাকা যদি আমি না উঠাইতে পারি, আর আমার এখানে চেকটা অনলি 20,000 টাকার চেক, এই 20,000 টাকার চেকে ডিনাই করতেছে, বলতেছে 10,000 টাকা। বেশ কিছুদিন ধরেই প্রায় শাটডাউন হয়ে আছে ইসলামী ব্যাংকের প্রতিটি বুথ। অন্য ব্যাংকের বুথ থেকেও টাকা দেয়া বন্ধ ইসলামী ব্যাংকের গ্রাহকদের। 7 থেকে 8 দিন আগে টাকা শেষ হয়ে গেছে, তার জন্য বন্ধ। এটা মেশিন থেকে যদি টাকা উঠাতে না পারে তো টাকা নাই বলতে হবে, তো বলা তো যাবে না মেশিন নষ্ট। গতকাল সিটি ব্যাংকে চেষ্টা করেছিলাম, এই ব্যাংকের কার্ড দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু পাইনি। নিরাশ হয়ে বাসা যাচ্ছি, আর কিছু করার নাই। সব ব্যাংকেরই কার্ড দিতেছে, শুধু ইসলামী ব্যাংকের কার্ডটা গ্রহণ করতেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে এটিএম বা সিআরএম থেকে জনগণকে সেবা দিতে ব্যর্থ হলে সেই দায়ভার তাদেরকেই নিতে হবে। যে সকল ব্যাংক জনগণের সেবাদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এটিএম এবং সিআরএম মেশিন স্থাপন করেছে, যদি
তাতে সে সকল বুথ থেকে জনগণ ব্যর্থ হয়ে ফেরত আসে, দ্যাট ইজ সেবা না পায়, তবে সেই ব্যাংকগুলোকে তার দায়ভার গ্রহণ করতে হবে। চরম তারল্য সংকটের এমন বাস্তবতায় গত সপ্তাহে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক। তার ধারাবাহিকতায় রোববার ব্যাংকটিকে 2,500 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা আন্দোলন করছে একদল গ্রাহক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বর্তমান নবায়নযোগ্য জ্বালানি নীতি অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুতের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। রোববার সকালে রাজধানীর ডিআরইউতে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এই শঙ্কা জানায় সংগঠনটি। এ সময় বর্তমান এসআরও সংশোধন করে আমদানি শুল্কের অব্যাহতিও চান তারা। নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি 2050 সালের মধ্যে 30 থেকে 50% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে আগামী অর্থ বছরের বাজেটে খাত সংশ্লিষ্ট পণ্য উৎপাদনে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্প বিকাশে রিয়াতির সুবিধা 2031 সাল পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে প্রস্তাবিত বাজেট ও সংশ্লিষ্ট এসআরও নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রত্যাশিত সুবিধা সীমিত করেছে বলে দাবি খাতের ব্যবসায়ীদের সংগঠন বিএসআরইএ। বর্তমান বাজেট ও সংশ্লিষ্ট এসআরওতে সোলার ইরিগেশন এবং সোলার স্ট্রিট লাইট খাতের জন্য কার্যকর কোনো প্রণোদনা, কাস্টম ডিউটি এক্সাম্পশন, ইনকাম ট্যাক্স ওয়েভার অথবা ট্যাক্স রিবেট অন্তর্ভুক্ত করা হয়নি। নেতাদের দাবি এসআরও সংশোধন করলে শিল্প কারখানার ছাদের মাত্র 25% ব্যবহার করে 2030 সালের মধ্যে 6 থেকে 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নেট মিটারিং এর জন্য এক্সপোর্ট হয়ে যাবে, কিন্তু এক্সপোর্ট যেটা হবে, আমি যে বিদ্যুৎ বিল পাবো সেটা আবার বাল্ক রেটে পাবো। আমি কিন্তু রেগুলার রেটে সেই বিদ্যুৎ বিল পাবো না, সেখানেও কিন্তু ইনভেস্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেটের কারণে মনে হচ্ছে এটা তো একেবারে স্থগিত হয়ে যাবে এবং এটাকে অবহেলিত করা হলো এবং এটা স্টপ হয়ে যাবে। তো এই সেক্টরটা তো আর আগাবে না। আসলে আমি একটা বড় বড় করলেন, রেস্কিউ করলেন বা অপিক্স করলেন, তো এটা তো শুধু একটা সেগমেন্টেড জায়গা। মোট বিদ্যুতের 63% ব্যবহারকারী আবাসিক, ক্ষুদ্র বাণিজ্যিক, কৃষি ও গ্রামীণ গ্রাহক। তাদের শিল্প খাতের মতো সমানভাবে প্রণোদনা ও কর সুবিধা দেওয়ার দাবি জানায় সংগঠনটি। আয়কর রেয়াত এবং অন্যান্য প্রণোদনা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। যুগোপযোগী পুঁজিবাজার গঠনে নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর আয় 3 বছর করমুক্ত রাখা সহ 6 দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে এই প্রস্তাব তুলে ধরে সংস্থাটি। বলা হয়, সরকার দেশের পুঁজিবাজারকে কেবল শেয়ার লেনদেনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না, বরং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ফিনান্সিয়াল মার্কেট ইকোসিস্টেম হিসেবে গড়ে তুলতে চায়। লিখিত বক্তব্যের শুরুতে জাতীয় বাজেটে দেশের পুঁজিবাজারের আধুনিকায়ন, গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গৃহীত বিভিন্ন নীতিগত উদ্যোগকে স্বাগত জানানো হয়। এ সময় সিএসসির আধুনিক ট্রেডিং ইঞ্জিন যে কোনো ধরনের ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, গ্রিন বন্ড, সূচক, ইন্ডেক্স ডেরিভেটিভস এবং ইকুইটি ডেরিভেটিভস লেনদেনের মধ্যে সম্পূর্ণ উপযোগী এবং প্রস্তুত হবে বলে জানানো হয়। ক্যাপিটাল মার্কেটটাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হবে। এটি যদি করা হয় তাহলে ক্যাপিটাল মার্কেটের গভীরতা বাড়বে, ক্যাপিটাল মার্কেটে ভালো ভালো কোম্পানি আসবে। এই ভালো কোম্পানি আসা, তারপরে মনিটরিং সিস্টেম জোরদার হওয়া, ডিজিটালাইজেশন হওয়া, এগুলো সবই কিন্তু আমাদের জন্য, আমাদের যে ইনভেস্টর যারা আছে সেই ইনভেস্টরের প্রোটেকশনের জন্য কিন্তু জরুরি। এবং ইনভেস্টরদের প্রোটেকশনের বিষয়টাও কিন্তু বাজেটে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। পুঁজিবাজার উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব অর্থনীতি গঠনে প্রস্তাবিত বাজেট ইতিবাচক বলেছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, এবারের বাজেট একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, যা দেশের পুঁজিবাজারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আরও বলেন, দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পুঁজিবাজারকে গড়ে তোলার সুস্পষ্ট নীতিগত ঘোষণা ডিবিএ গভীর সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করেছে। বলেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালীকরণ, বন্ড বাজার সম্প্রসারণ, কর্পোরেট বন্ড, গ্রিন বন্ড, সূচক ও মিউচুয়াল ফান্ডের উন্নয়ন, তালিকাভুক্তি প্রক্রিয়া সহজীকরণ এবং তথ্য প্রকাশ ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ দেশের পুঁজিবাজারের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসা বান্ধব বলে মন্তব্য করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA। বাজেট প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছে সংস্থাটি। সংগঠনটি বলছে, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানামুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিকে সচল রাখা, ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার দূরদর্শী প্রয়াস নেওয়া হয়েছে বাজেটে। BGMEA মনে করে 2026-27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও ব্যবসা বান্ধব। এতে 2034 সাল নাগাদ বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো খাতগুলো গুরুত্ব পেয়েছে। এসবই বাজেটের অনন্য দিক। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটকে ভোক্তা বান্ধব বলে মন্তব্য করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজির হোসেন মন্তব্য করেন। বলা হয়, বাজেটের প্রকৃত সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিনা তা সঠিক বাস্তবায়নের উপর নির্ভর করবে। আরও জানায়, নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যে কর হ্রাস, তামাকজাত পণ্যে কর বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানিতে কর হ্রাস এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি সাধারণ ভোক্তাদের জন্য ইতিবাচক উদ্যোগ। এ সময় সতর্ক করে জানানো হয়, ব্যবসায়ীরা সরকারের নীতির বাইরে গিয়ে কৌশলে কোনো সুবিধা নিচ্ছে কিনা তা নজরদারিতে রাখতে হবে। দেখছেন দেশ বাণিজ্য। বান্দরবানে চালু হতে যাচ্ছে দেশের অন্যতম আধুনিক প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় 16.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ল্যাবটি চালু হলে 3 পার্বত্য জেলা সহ পুরো দক্ষিণ চট্টগ্রামে কৃষি অর্থনীতিতে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। আধুনিক পদ্ধতিতে রোগমুক্তি ও মানসম্মত চারার চাহিদা পূরণের পাশাপাশি এটি পাহাড়ি ফসল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের টিস্যু কালচার ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশে 5টি টিস্যু কালচার ল্যাব নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে বান্দরবানে। বর্তমানে পাহাড়ের কৃষকদের সনাতন পদ্ধতির চারা উৎপাদনের জন্য বীজ, কলম কিংবা অন্যান্য প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করতে হয়। স্থানীয় উদ্যোক্তারা জানায়, টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মাতৃগাছের টিস্যু ব্যবহার করে অল্প সময়ে কম খরচে এবং অধিক পরিমাণে মানসম্মত চারা উৎপাদন করা যাবে। টিস্যু কালচার পদ্ধতিটা এমন, এখানে উন্নত মানের চারা উৎপাদনের একটা পদ্ধতি। টিস্যু কালচারের মাধ্যমে যদি চারা উৎপাদন করা যায়, আমাদের কৃষকদের জন্য ভালো হবে, রোগবালাইও হবে না। সিরামিকের ইট ও আয়রন চিপস দিয়ে নির্মিত ভবনের চারপাশ এবং উপরের অংশ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে ভবনের ভিতরে। নির্মাণাধীন দ্বিতীয় ও তৃতীয় তলায় স্থাপন করা হবে আন্তর্জাতিক মানের টিস্যু কালচার ল্যাব। শুধু 3 পার্বত্য এলাকা নয়, পুরো চট্টগ্রাম দক্ষিণ জেলায় এই ল্যাব যদি আমরা পরিপূর্ণ সুন্দর সাজাইতে পারি, চারা উৎপাদন করতে পারি, উৎপাদিত চারা দিয়ে এখানকার কৃষকের ভাগ্য পরিবর্তন হবে বলে আমি। প্রকল্পটির টেন্ডার ও তদারকি করছেন প্রকল্প পরিচালক। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে কাজ করছে কনসালটেন্ট প্রতিষ্ঠান। আমরা এই প্রজেক্টের সাথে সম্পৃক্ত হয়ে অত্যন্ত ভালো লাগছে। আমরা চেষ্টা করছি আমাদের কনসালটেন্সি পক্ষ থেকে সর্বোচ্চ গুণগত মান ঠিক রেখে কাজটা করার। আধুনিক এ ল্যাব চালু হলে পার্বত্য অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশ, উন্নত জাতের চারা সহজলভ্য করা এবং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান কৃষি সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অস্থিরতার মধ্যেও আন্তর্জাতিক বাজারে টানা কমছে স্বর্ণের দাম। সাধারণত কোনো বৈশ্বিক সংকটে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দাম বাড়লেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। গেল জানুয়ারি মাসের তুলনায় আউন্স প্রতি মূল্যবানের ধাতুর দাম কমেছে $1,000-এরও বেশি। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কায় স্বর্ণের বাজারে এই মন্দা তৈরি করছে।
গেল ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই চাপে রয়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজার। সাধারণত ভূরাজনৈতিক সংকটে স্বর্ণকে সবচেয়ে নিরাপদ সম্পদ মনে করা হলেও এবার ঘটে চলেছে তার উল্টোটা। বছরের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড $5,589 উঠেছিল, যা গেল শুক্রবার নেমেছে $4,235। কিন্তু কেন এই দরপতন? বিশ্লেষকরা বলছেন এর মূল কারণ বিশ্বজুড়ে বাড়তে থাকা মূল্যস্ফীতি। ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার কমাবে এমন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। উল্টো বাজার নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। চলমান এ অর্থনৈতিক সংকটের নেপথ্যে রয়েছে হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর পর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধা দিচ্ছে ইরান। ফলে তেল ও গ্যাসের সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানির দাম রকেটের গতিতে বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সামগ্রিক মূল্যস্ফীতিতে। ফলস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গেল 3 বছরের মধ্যে সর্বোচ্চ 4.2% পৌঁছেছে। স্বর্ণ কোনো নিয়মিত লভ্যাংশ বা সুদ দেয়া হয় না, তাই আন্তর্জাতিক বাজারে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে মার্কিন ডলারে বিনিয়োগ করাকে বেশি লাভজনক মনে করেন। সংঘাতের কারণে একদিকে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ডলারের বিপরীতে কমছে স্বর্ণের দাম। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, আগামী দিনগুলোতে সুদের হার যদি আরও বৃদ্ধি পায় তবে স্বর্ণের বাজারে এ মন্দাভাব দীর্ঘস্থায়ী হতে পারে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের গতি প্রকৃতির ওপর। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিশ্বের প্রথম ট্রিলিয়নার হিসেবে ইতিহাস গড়েছেন ইলন মাস্ক। তবে অবাক করার বিষয় হলো, লাখ কোটি ডলারের মালিক হলেও তিনি থাকেন মাত্র 400 বর্গফুটের একটি ছোট্ট বাড়িতে। বিলাসবহুল প্রাসাদ নয়, বরং সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি। That's the future that SpaceX wants to bring to you. SpaceX এর রেকর্ড গড়া আইপিওর মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়র হলেন ইলন মাস্ক। কোম্পানিটির বাজার মূল্য $1.77 ট্রিলিয়ন পৌঁছানোর পর মাস্কের মোট সম্পদের পরিমাণও ছড়িয়ে যায় $1 ট্রিলিয়ন। তবে বিপুল এই সম্পদের মালিক হয়েও বিলাসী জীবনযাপন করেন না মাস্ক। তার প্রধান বাসস্থান যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকায় অবস্থিত মাত্র 400 বর্গফুটের একটি ছোট্ট বাড়ি। 2021 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক জানায়, প্রায় $50,000 মূল্যের এই বাড়িটি তিনি SpaceX এর কাছ থেকে ভাড়া নিয়ে থাকেন। ঘরটিতে রয়েছে একটি ছোট্ট বসার জায়গা, শোবার স্থান, রান্নাঘর ও বাথরুম। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, নিজের ব্যবসার কাছাকাছি থাকতে সবসময় পছন্দ করেন মাস্ক। টেসলার উৎপাদন সংকটের সময় তিনি কারখানাতেই রাত কাটিয়েছেন। কোটি কোটি ডলারের সম্পদের মালিক হয়েও ছোট্ট একটি ঘরে বসবাস ইলন মাস্কের এই জীবনযাপন নতুন করে আলোচনায় এনেছে সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব পুঁজিবাজারের আজকের দিন শেষের লেনদেন পরিস্থিতি। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 104 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,625 পয়েন্টে। এছাড়া আজ ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা দেখব দর বেড়েছে কতটির। দর বেড়েছে 246টির, কমেছে 96টির, অপরিবর্তিত রয়েছে 50টির দর। এছাড়া লেনদেন গত কার্যদিবসের তুলনায় প্রায় 120 কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে 1,358 কোটি 47 লাখ টাকা। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে প্রভাত ইন্স্যুরেন্স পিএলসি, দ্বিতীয় অবস্থানে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, তৃতীয় অবস্থানে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, দ্বিতীয় অবস্থানে মেঘনা কনডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেখি, সেক্ষেত্রে আজ সার্বিক সূচক বেড়েছে 147 পয়েন্ট, বেড়ে দাঁড়িয়েছে 15,343 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুঃখিত 141টি দর বেড়েছে, কমেছে 71টির, অপরিবর্তিত আছে অপরিবর্তিত রয়েছে 36টি দর। লেনদেন হয়েছে 24 কোটি 21 লাখ টাকা।
এছাড়া যদি আমরা দেখি আজকে মুদ্রার হারের বিনিময় হার, জাপানি ইয়েন কিনতে খরচ হচ্ছে 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 33 টাকা 24 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হয়েছে 30 টাকা 87 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 96 পয়সায়। এছাড়া আজ সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 99 টাকা 34 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 47 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 3 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 2 পয়সায়। এছাড়া ইউএস ডলারের আজ ক্রয় মূল্য ছিল 123 টাকা 30 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 169 টাকা 58 পয়সা, বিক্রি হয়েছে 162 টাকা 43 পয়সা। ইউরো কিনতে খরচ হয়েছে 147 টাকা 39 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 1 পয়সায়। এবার দেখে নিব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির ডেভেলপার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 7 জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে 21 জুন পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 10 জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, আবেদন করা যাবে 17 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।